আজকে ২০২৪ সালের টপ চার্টের শীর্ষে থাকা কোরিয়ান সিনেমা মাই নেম ইজ লোকিয়ান এক্সপ্লেন করব, যার আইএমডিবি রেটিং 6.7। ওকে, তাহলে চলে আসি মূল আলোচনায়। এই মুভির শুরুতেই একটি ছেলেকে রাস্তায় রক্ত পরিষ্কার করতে দেখা যায়। ঠিক পরের সিনে দেখা যায় একজন দালালের মাধ্যমে লোকিয়ান ও আরও বেশ কয়েকজন চায়না থেকে বেলজিয়াম যাচ্ছিল। তখন দালাল এসে বলে একটু পর বিমান ল্যান্ড করবে, ইমিগ্রেশনে সবার ছবি ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। এতে ভয়ের কিছু নেই, যদি সেখানে কিছু জিজ্ঞেস করে তখন বলবে আই ডোন্ট স্পিক ইংলিশ। এই বলে সেই দালাল সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় তারা বেলজিয়ামে চলে আসে এবং ইমিগ্রেশন শেষ করে ওয়াশরুমে কাপড় বদলিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে পড়ে। তখন সবাই বিদায় নিয়ে চলে গেলেও লোকিয়ান কাগজে লেখা একটি ঠিকানা, সেটা কোথায় সেই দালালকে জিজ্ঞেস করে। তখন দালাল বলে আমি এই ঠিকানায় তোমায় পৌঁছে দিব, কিন্তু তার জন্য আমায় $40 দিতে হবে। তখন কিয়ান রাজি হয় এবং সেখানে পৌঁছে $40 দিয়ে দেয়। আর এই জায়গাটা হচ্ছে বেলজিয়ামের রিফিউজি ক্যাম্প। বিভিন্ন দেশ থেকে আসা মানুষ এই ক্যাম্পে বেলজিয়ামের নাগরিকত্বের জন্য আবেদন করে। যদিও তখন চায়না ও বেলজিয়ামের সম্পর্ক ভালো ছিল না, তাই চায়না থেকে আসা মানুষদের তখন বেলজিয়ামে স্থায়ীভাবে থাকতে দেওয়া হতো না। কিন্তু কিয়ান এই ঠিকানায় আসে এবং ভেতরে ঢুকে একটি ফর্ম পূরণ করে। সে যেহেতু ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষা বোঝে না, তাই তাকে একজন ট্রান্সলেটর দেওয়া হয়। এই মহিলাটির কাজ হচ্ছে যারা বিভিন্ন দেশ থেকে আসবে তাদের হয়ে ভাষা পরিবর্তন করে কর্তৃপক্ষকে বুঝিয়ে বলা। এই সিনে দেখা যায় মহিলা অফিসারটি জিজ্ঞেস করে তুমি চাইনিজ নাকি কোরিয়ান, আর এখানে আসার টাকা কোথায় পেলে? তখন কিয়ান বলে আমার জন্মস্থান হলো উত্তর কোরিয়া। ছোটবেলায় বাবা মারা যায়, আমার আর্থিক অবস্থা ভালো না থাকায় আমি কয়েক বছর আগে মায়ের সাথে চায়নাতে চলে আসি। আর আমার মা একটি রেস্টুরেন্টে কাজ করত, তাই বেলজিয়ামে আসার টাকা আমার মা আমাকে দিয়েছে। তখন সব কথা শুনে তারা বলে আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে নাগরিকত্বের জন্য, কারণ কোনো দেশে নাগরিকত্ব পেতে হলে সে দেশে কিছুদিন থাকতে হয়। কিন্তু কিয়ান তো এখানে একেবারে নতুন, এই শহরে সে কাউকেই চেনে না, কোথায় থাকবে কি করবে তা ভেবে সে চিন্তায় পড়ে গিয়েছে। তারপর সে একটা সস্তা হোটেলে ওঠে এবং তখন তার সাথে থাকা টাকাগুলো দেখছিল। সেই মানিব্যাগে তার মায়ের সাথে তোলা একটি ছবিও ছিল। এই অচেনা শহরে এই মানিব্যাগটাই তার শেষ সম্বল। পরের দিন থাকার কোনো জায়গা না পেয়ে কিয়ানকে পাবলিক টয়লেটের ভেতর রাত কাটাতে হয় এবং সকালে ডাস্টবিন থেকে তোলা খাবার তাকে খেতে হয়। কিন্তু এইসব বাসি পচা খাবার খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ একদিন সে রাস্তায় দাঁড়িয়েছিল, তখন সে এক বৃদ্ধ লোককে কিছু খালি বিয়ারের বোতল দিয়ে টাকা নিতে দেখতে পায়। এটা দেখে কিয়ানো অনেকগুলো বোতল কুড়িয়ে আনে। তখন সে কয়েকটা পয়সা পায়, সেই পয়সা দিয়ে কিছু খাবার কিনে ওয়াশরুমের ভেতরে বসে খায়। এরপর থেকে রোজ বোতল কুড়িয়ে কিছু পয়সা পেয়ে খাবার কিনে খেত। কিন্তু হঠাৎই একদিন সেই পাবলিক টয়লেটও বন্ধ হয়ে যায়। কপাল খারাপ হলে যা হয় আর কি। তখন সে প্রচণ্ড শীতে থাকার জন্য একটু জায়গা খুঁজতে থাকে, কিন্তু কোথাও জায়গা না পেয়ে একটি লন্ড্রিতে আশ্রয় নেয় এবং সেখানে ঘুমিয়ে পড়ে। তখন আমাদেরকে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখানো হয় কিয়ান তার মায়ের সাথে চায়নাতে বসবাস করে। তার মা একটি হোটেলে কাজ করে, সে কাজে যাচ্ছে। কিয়ান একটা অসহায় ছেলেকে বাঁচাতে গিয়ে পুলিশ কেসের ঝামেলায় পড়ে যায়। পুলিশ তাকে খুঁজতেছে। এখন পুলিশের ভয়ে কিয়ান ঘর থেকে বের হতে পারে না, তাই তার মা বাধ্য হয়েই হোটেলে কাজে নিয়েছে। পরের সিনে দেখা যায় কিয়ানের মা হোটেলে কাজ করার সময় পুলিশ কিয়ানের ছবি দেখিয়ে বলে তাকে চেনে কিনা। তখন তার মা পুলিশকে বলে আমি তাকে চিনি না। এই বলে সে কাজে লেগে পড়ে। তখন সেখানে কিয়ানের আঙ্কেল চলে আসে এবং পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু সেদিন বাহিরে অনেক ঠান্ডা পড়েছিল, তাই কিয়ান তার মাকে আনতে হোটেলে গিয়েছিল। ঠিক তখনই পুলিশ কিয়ানকে দেখে ফেলে। তখন কিয়ান ও তার মা দৌড়ে সেখান থেকে পালিয়ে বের হয় এবং তখন দৌড়ে পালানোর সময় কিয়ানের মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তখন সেখানে কিয়ানের আঙ্কেলও চলে আসে। তখন কিয়ানের মা বলে তুমি কখনো জীবনে হার মানবে না, তুমি এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাও, এই শহর না ছাড়লে তুমি বাঁচতে পারবে না। তখন কিয়ানের আঙ্কেল ও মায়ের কথায় কিয়ান সেখান থেকে চলে যায়। গল্পটা আবার বর্তমান সিনে চলে আসে। এখানে দেখা যায় ওই যে কিয়ান ঠান্ডা থেকে বাঁচতে একটা লন্ড্রি রুমে ঢুকে ঘুমিয়ে পড়েছিল, সেখানে এখনো ঘুমিয়ে রয়েছে। ঠিক তখন একটা মেয়ে যার নাম ম্যারি, সে সেখানে লন্ড্রিতে কাপড় দিতে আসে। তখন কিয়ানের মানিব্যাগটা পড়ে থাকতে দেখে সেটা চুরি করে নিয়ে যায়। এরপর কিয়ান থানায় এসে কমপ্লেন করলে
পুলিশ ম্যারিকে অ্যারেস্ট করে। তখন কিয়ান ম্যারিকে দেখে জিজ্ঞেস করে, তুমি টাকাগুলো কি করেছো? তখন ম্যারি বলে, আমি খরচ করে ফেলেছি। যে টাকাগুলো তুমি খরচ করেছো সেটা আমার মায়ের লাশ বিক্রি করার টাকা। আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিয়ানের আঙ্কেল কিয়ানকে অনেকগুলো টাকা ও পাসপোর্ট দিয়ে বলছে, তুমি এখান থেকে চলে যাও, নইলে বাঁচতে পারবে না। তখন কিয়ান বলে, এত টাকা কোথা থেকে আসলো? তখন কিয়ানের আঙ্কেল বলে, তোমার মায়ের লাশ হাসপাতালে বিক্রি করে এই টাকা পেয়েছি। তোমার মায়ের শেষ ইচ্ছা ছিল তুমি যেন অন্য কোনো দেশে গিয়ে সুন্দর জীবন গড়তে পারো, তার জন্যই তোমার মা এত বড় ত্যাগ করেছে। তখন সেটা শুনে কিয়ান ব্লেড নিয়ে সুসাইড করতে চায়। তখন তার আঙ্কেল তাকে বুঝিয়ে শান্ত করে। তখন সে সিদ্ধান্ত নেয় যে সে এই শহর ছেড়ে চলে যাবে। কিন্তু যাওয়ার আগে কিয়ান তার মায়ের লাশ তো দেখতে পারল না। তাই সে যেখানে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে গরম পানি নিয়ে সেই জায়গাটা ধুয়ে দিচ্ছে আর অঝরে কান্না করছে। এর পরের সিন বর্তমানে চলে আসে। এখানে দেখা যায় মেয়েটি বলছে, তুমি পুলিশকে বলবে মানিব্যাগে মাত্র $30 ছিল, তাহলে পুলিশ আমায় ধরবে না, কারণ এমনিতে আমার অনেক কেস ঝুলে আছে। যদি আমি জেলে চলে যাই তুমি টাকা আর মানিব্যাগ কোনোটাই পাবে না। তার চেয়ে তুমি মিথ্যা বলে আমায় বাঁচিয়ে দাও, আমি তোমার মানিব্যাগ ফেরত দিব। এই কথা শুনে কিয়ান পুলিশকে মিথ্যা বলে ম্যারিকে বাঁচিয়ে দেয়। তখন ম্যারি পুলিশ স্টেশন থেকে বের হলে কিয়ান তার পিছু নেয়। তখন ম্যারি তাকে একটা জায়গায় দাঁড় করিয়ে ভেতরে তার বন্ধু ওয়েল এর কাছে চুরি করা মানিব্যাগটা আনতে যায়। তখন ওয়েল বলে, আমি মানিব্যাগটা এখন দিব না, তুমি কালকে আসো, কাল একটা কম্পিটিশন আছে, ওটা জিতে গেলে মানিব্যাগটা পেয়ে যাবে। ম্যারি একজন প্রফেশনাল শুটার। ম্যারি ওয়েলের সাথে মিশে ড্রাগস নেওয়া শুরু করেছে। এই ওয়েল ছেলেটা ম্যারিকে ড্রাগস সাপ্লাই করে দেয়। বিনিময়ে ম্যারি তাকে শুটিং কম্পিটিশনে জিতিয়ে দেয়। তারপর ম্যারি সেখান থেকে চলে আসে। তখন কিয়ান বলে, আমার মানিব্যাগটা কোথায়? তখন ম্যারি বলে, কালকে দিয়ে দিব। তখন ম্যারি কিয়ানকে নিয়ে তার বাসায় চলে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি কাজ করো? তখন কিয়ান বলে, আমি কোনো কাজ পাইনি, তাই আপাতত ডাস্টবিন থেকে বোতল কুড়িয়ে কিছু টাকা পাই, সেটা দিয়ে জীবন চলছে। তখন ম্যারি তাকে একটা অ্যাড্রেস লিখে দেয় আর বলে সেখানে ম্যানেজারের সাথে যোগাযোগ করতে, সেখানে গেলে তোমার চাকরি হয়ে যাবে। তখন ম্যারি কিয়ানকে কিছু নতুন কাপড় দেয়। তখন কিয়ান কাপড়গুলো পরে যাওয়ার সময় ম্যারিকে বলে, তুমি ওয়েল নামক ছেলেটির সাথে মিশো না, কারণ সে বাজে লোক। এই কথা বলে কিয়ান সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় ম্যারির দেওয়া অ্যাড্রেস অনুযায়ী কিয়ান ম্যানেজারের সাথে দেখা করে। ম্যানেজার বলে, তুমি কোরিয়ান হলেও তোমার পাসপোর্ট ও কাগজপত্র চায়নার। এখানে চাইনিজদের ভালো চোখে দেখা হয় না, তাই কাউকে বলবে না তুমি চায়না থেকে এসেছো। তখন ফ্যাক্টরিতে ঢুকে ম্যানেজার তাকে জু নামক মেয়েটির সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে, জু তোমার মতো কোরিয়ান চাইনিজ, কোনো সমস্যা হলে তাকে বলবে। এরপর রাতে ফ্যাক্টরি থেকে ফিরে কিয়ান জু নামক মেয়েটির বাড়িতে ডিনার করে। এরপর সে রুমে এসে ঘুমিয়ে পড়ে। যাই হোক, এতদিন পর কিয়ানের একটা মাথা গোজার ঠাঁই হয়েছে, এতেই সে খুশি। অপর সিনে দেখা যায় ম্যারি মানিব্যাগটার জন্য আজকে শুটার কম্পিটিশনে যোগ দেয়। তখন তার প্রতিপক্ষকে হারিয়ে ম্যাচটা জিতে যায় এবং সেখান থেকে ওয়ানের কাছ থেকে মানিব্যাগটা নিয়ে চলে আসে এবং কিয়ানের জন্য রাস্তায় অপেক্ষা করতে থাকে। তখন কিয়ান বাস থেকে নামতেই ম্যারি মানিব্যাগটা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন কিয়ান পেছন থেকে দৌড়ে এসে ম্যারিকে বলে, চলো আজকে একসাথে খাবার খাই। তখন কিয়ান জু এর কাছ থেকে কিছু মাংস এনে তার কাছে থাকা সবজি কেটে রান্না করে দুজনে একসাথে খাবার শেষ করে। এই সিনে দেখা যায় কিয়ানকে আবারও রিফিউজি ক্যাম্পে ডাকা হয়। তখন কিয়ান তার মায়ের সাথে থাকা ছবিটা মানিব্যাগ থেকে দেখায় এবং বলে, আমিও আমার মা কোরিয়াতে এই ছবিটা তুলেছিলাম। তখন সেই ছবিটা এভিডেন্ট হিসেবে জমা রাখা হয় এবং বলা হয়, নাগরিকত্ব পেতে হলে তোমাকে একজন কোরিয়ান চাইনিজকে সাক্ষী হিসেবে কোর্টে হাজির করতে হবে। তখন সেই কথা শুনে কিয়ান ফ্যাক্টরিতে চলে আসে এবং জু নামক মেয়েটিকে বলে, আপনি তো কোরিয়ান, আপনি আমাকে সাহায্য করুন, আপনি কোর্টে সাক্ষী দিলে আমি নাগরিকত্ব পেয়ে যাব। তখন জু নামক মেয়েটি বলে, ওকে, তোমার হয়ে আমি সাক্ষী দিব। সেটা শুনে কিয়ান অনেক খুশি হয়ে যায়। এই সিনে ম্যারির বাবাকে দেখা যায়। সে কিয়ানকে একটি কার্ড দিয়ে বলে, আমি জানি তুমি রিফিউজি কার্ডের জন্য আবেদন করেছো, তাই তুমি এই ঠিকানায় যোগাযোগ করবে। উনি একজন অ্যাডভোকেট, সে তোমাকে সাহায্য করবে। আর হ্যাঁ, তুমি আমার মেয়ে ম্যারি থেকে দূরে থাকবে, কারণ তুমি ম্যারির যোগ্য নও। এই কথা বলে ম্যারির বাবা সেখান থেকে চলে যায়।
পরের দিন কিয়ান অ্যাডভোকেটের সাথে দেখা করে এবং কোর্টের ভেতর যায়। তখন সেখানে ফ্যাক্টরির ম্যানেজার ও জু নামক মেয়েটি সেখানে আসে সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু তারা কোর্টে এসে কিয়ানের পক্ষে সাক্ষী না দিয়ে তার বিরুদ্ধে সাক্ষী দেয়। তারা বলে কিয়ানের পাসপোর্ট ও কাগজ দেখলেই বোঝা যায় সে একজন চাইনিজ, সে কোরিয়ান হতে পারে না। এমন কথাগুলো শুনে কিয়ান কেঁদে ফেলে। এখন যদি এরা সাক্ষী সঠিকভাবে দিত তাহলে সে নাগরিকত্ব পেয়ে যেত, কিন্তু তা আর হলো না। এবং এই কষ্টে কিয়ান ম্যারি এবং এই ফ্যাক্টরি থেকে দূরে চলে আসে এবং চাকরিটা ছেড়ে দেয় এবং চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তখন সে অনেক কষ্টে একটা রেস্টুরেন্টে চাকরি নেয় এবং সেখানে কাজ করতে থাকে। অন্যদিকে ম্যারিকে ওয়েল জোর করে নতুন শুটিং গেমের জন্য নিয়ে যায়। তখন ম্যারি সেই গেমটা হেরে যায়, এতে ওয়েল অনেক রেগে যায়। অপরদিকে কিয়ান রেস্টুরেন্টে ময়লা ফেলতে বাহিরে আসলে জু নামক মেয়েটি সেখানে আসে আর বলে, তুমি আমাকে মাফ করে দাও, আমি সেদিন কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছিলাম কারণ ম্যারির বন্ধু ওয়েল এসে আমাকে টাকার লোভ দেখিয়ে মিথ্যা সাক্ষী দিতে বলে, কিন্তু এখন আমাকে টাকাও দেয়নি এবং আমার ভিসাটাও ক্যান্সেল করে দিয়েছে, তাই এখন আমাকে চায়নাতে চলে যেতে হচ্ছে। এরপর কিয়ান দেখে জু নামক মেয়েটিকে গাড়িতে করে পুলিশ এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে। পরের সিনে কিয়ান ম্যারির বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ম্যারি নেশা করে পড়ে আছে। তখন কিয়ান বলে, তুমি কি এভাবে জীবন শেষ করে দিবে? তখন ম্যারি বলে, আমার জীবন এমনিতে শেষ হয়ে গেছে, আমি বাঁচতে চাই না। তখন কিয়ান একটা ড্রাগসের প্যাকেট নিয়ে পুরোটাই মুখে দিয়ে দেয়, যার ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন এই অবস্থা দেখে ম্যারি তার এক বন্ধুর কাছ থেকে অ্যান্টিডট এনে কিয়ানের শরীরে পুশ করে, এতে কিয়ানের জীবন রক্ষা পায়। যখন কিয়ান চোখ খুলে তখন ম্যারি বলে, তুমি কেন এমন করলে? তখন কিয়ান বলে, তুমি যতবার ভুল পথে যাবে ততবার আমি তোমায় সঠিক পথে নিয়ে আসব, তুমি যতবার ভুল করবে ততবার আমি তোমাকে ফেরাবো। এই কথা শুনে তারপর থেকে ম্যারি ড্রাগস নেওয়া ছেড়ে দেয় এবং তখন থেকে তারা একসাথে থাকতে শুরু করে এবং তারা ভালো বন্ধু হয়ে যায়। এরপর ম্যারি কিয়ানকে নিয়ে উকিলের কাছে আসে। তখন উকিল বলে, চায়না থেকে তোমার জন্য একটি চিঠি এসেছে, আর এই চিঠিটা ছিল জু নামক মেয়েটির। জু কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছিল, তাই সে চায়নাতে গিয়ে এই নিউজটি পায়। তাই সে এই নিউজটি পাঠায় যাতে প্রমাণিত হয় কিয়ান একজন কোরিয়ান প্রমাণিত হলে কিয়ান নাগরিকত্ব পেয়ে যাবে। ঠিক তখনই ম্যারিকে ওয়েল ফোন করে এবং বলে এক্ষুনি আসতে। তখন ম্যারি বলে, আমি এখন আসতে পারবো না। তখন ওয়েল বলে, এখন না আসলে কিয়ানকে আমার লোকেরা মেরে ফেলবে। তখন ম্যারি কিয়ানকে বলে, আমার জরুরি কাজ আছে, আমি কিছুক্ষণের মধ্যেই আবার চলে আসব, তুমি চিন্তা করো না। এই বলে সে সেখান থেকে চলে আসে। তারপর তখন কোর্টের কার্যক্রম শুরু হয় এবং কিয়ানের সকল তথ্য প্রমাণ আদালতে তুলে ধরা হয়। অন্যদিকে ম্যারিকে ধরে নিয়ে আসা হয়েছে। তখন ওয়েলের বস বলে, তুমি এখানে সময় নষ্ট করো না, তোমাকে নিয়ে আমি বড় শহরে চলে যাব, সেখানে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। এই কথা শুনেই ওয়েল তার বস ও সহযোগীদের মেরে ফেলে। তখন ওয়েল বলে, আজই আমরা নেদারল্যান্ডে পালিয়ে যাব এবং নতুন করে কম্পিটিশন শুরু করব। অন্যদিকে আদালতে কিয়ান ম্যারিকে নিয়ে টেনশন করছিল। তার হঠাৎ করে এভাবে চলে যাওয়াটা কিয়ানের অস্বাভাবিক মনে হয়, তাই সে তখন আদালত থেকে সোজা চলে আসে ম্যারিকে বাঁচাতে। তখন কিছুক্ষণ ওয়েল এর সাথে কিয়ানের মারামারি হয়। তখন এক পর্যায়ে ওয়েল কিয়ানকে ছুরি দিয়ে মারার সময় ম্যারি ওয়েলের হাতে গুলি করে, এতে ওয়েল মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখন তারা সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে। এরপর কিয়ান ম্যারিকে বলে, এইসব থেকে মুক্তি পেতে হলে তোমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, আবার নতুন করে জীবন শুরু করতে হবে। তখন ম্যারি বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। তখন কিয়ান বলে, আমি এখন যেতে পারবো না, কারণ আদালত থেকে রায় না হওয়া পর্যন্ত আমি এই দেশ থেকে বের হতে পারবো না। এরপর কিয়ান ম্যারিকে নিয়ে তার বাবার গাড়িতে উঠে পড়ে এবং সোজা এয়ারপোর্টে চলে যায়। তখন তার বাবা এয়ারপোর্টে গিয়ে তাকে পাসপোর্ট ও টিকিট দেয় এবং বলে, কিছুক্ষণ পর তোমার ফ্লাইট, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, এখন থেকে তুমি সেই দেশেই থাকবে। আর আমি একটি ভুল করেছিলাম, কিয়ানের মতো একজন সৎ ও ভালো মানুষকে চিনতে না পেরে তোমার কাছ থেকে দূরে রেখেছিলাম, এর জন্য আমি সরি। তখন ম্যারি বলে, আমি মাকে অনেক মিস করি। তখন ম্যারি তার বাবার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি তোমাকে এভাবে একা ফেলে যাওয়ার জন্য দুঃখিত, তোমায় অনেক মিস করব, এই বলে কেঁদে ফেলে। এর পরের সিনে দেখা যায় ম্যারিকে নিয়ে এয়ারপোর্টের ভেতর চলে আসে
এবং শেষবারের মতো ম্যারিকে বিদায় জানায়। এরপর প্রায় এভাবে 1 বছর কেটে যায়। এরপর ম্যারির বাবার কাছে কিয়ানের একটি চিঠি আসে। সেখানে কিয়ান লিখেছিল, আমি প্রতিজ্ঞা করেছিলাম যা কিছুই হয়ে যাক না কেন আমাকে এই দেশে থাকার অধিকার অর্জন করতে হবে, আর এখন আমার এই দেশে থাকার অধিকার আছে। মানে সে এই দেশে নাগরিকত্ব পেয়ে গেছে। জীবনটা এখন আগের থেকে অনেক সুন্দর। তার পরের সিনে দেখা যায় কিয়ান সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে এবং রাস্তায় তার মাকে কল্পনায় দেখতে পায়। তখন তার মা তাকে বলে, এখন আমি অনেক খুশি, তুমি হার না মেনে নিজের জীবনকে গুছিয়ে নিয়েছো। এই বলে তারা একে অপরের কাছ থেকে বিদায় নেয়। তখন কিয়ান বলে, মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে, কেন জীবন অগোছালো হয়ে যায়, আর কতবার জীবনকে গোছাতে যুদ্ধ করতে হবে। আসলে জীবন যুদ্ধে জয়ী হওয়ার আগ পর্যন্তই আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে, হার মানা যাবে না। এরপর সে এয়ারপোর্টে চলে আসে। তখন কাউন্টারে থাকা মেয়েটি বলে, আপনার কি রিটার্ন টিকিট লাগবে? তখন কিয়ান বলে, না, আমার আর কোনো টিকিটের প্রয়োজন নেই, আমি আর ফিরতে চাই না, আমি নতুন জীবনের সন্ধানে যাচ্ছি। এরপর সে একটি নতুন দেশে চলে আসে এবং চলতে চলতে হঠাৎ থেমে যায় আর অবাক হয়ে দেখতে পায় ম্যারিকে। ম্যারিকে তার বাবা এই দেশে আগেই পাঠিয়ে দিয়েছে, আর আজ কিয়ানো চলে এসেছে বাকি জীবনটা ম্যারির সাথে কাটাতে। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই আজকের এই মুভিটি সমাপ্ত হয়। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।